আয়াসকে দেখে মনে হচ্ছে গভীর ঘুমে বিভোর হয়ে আছে। রুমের সাদা আলোতে আয়াসের ফর্সা গাল আরো সাদা লাগছে। চারদিকে নিস্তব্ধতা, শুধু ফ্যানের শব্দ ছাড়া চারদিকে আর কোনো শব্দ নেই। আমি কি করব বুঝে উঠতে না পেরে দাঁড়িয়ে আছি। আসলে অপরিচিত জায়গা বেশিরভাগ টাইম ঘাবড়ে যেতে হয়। আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটল না। ঘাবড়ে গিয়ে কি করব বুঝতে পারছি না। কখনো কি ভেবেছিলাম জীবনে এমন এক কঠিন পরিস্থিতি আসবে? আয়াসের বন্ধ করা চোখ দুটো 5 মিনিট পরে খুলে আমার দিকে তাকিয়ে বলল, এই হ্যালো নববধূ, লাইট অফ না করলে আমার তোমার ডিয়ার হাজবেন্ডের ঘুম হয় না। শাড়ি পরতে হেল্প করতে দিলে না, ওকে ফাইন, আমাকে অন্তত ঘুমোতে হেল্প করো, জাস্ট লাইটটা অফ করো, আমার প্রচন্ড ঘুম পাচ্ছে, অনেক ক্লান্ত আমি। আয়েশের দিকে তাকিয়ে বুঝলাম তার সত্যি ঘুম পাচ্ছে। হয়তো কাউকে ঘুমোতে দেখলেও মনে হয় সবার মনে কতটা আনন্দ থাকলে নিশ্চিন্তে ঘুমোতে পারে। আমার চোখের ঘুম চিরদিনের মতো বিলীন হয়ে গেছে। হয়তো এই দুই চোখে আর কখনো নিদ্রা আসবে না। ঘুমের আর ঘুমের জগতে হাতছানি দেবে না। যারা আমার চোখের ঘুম কেড়ে নিয়েছে তারা নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আয়েশের দিকে তাকিয়ে এসব ভাবতে ভাবতে আয়েশের কথার কোনো উত্তর না দিয়ে সুটকেস থেকে কালো একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে গিয়ে নিজের মতো করে কোনো রকম পরে মাথায় টাওয়েল পেঁচিয়ে রুমের ভেতরে এসে দাঁড়ালাম। বিয়ের আগে শখ করেও আমার কখনো শাড়ি পরা হয়নি, এই কারণে খুব ভালো অভিজ্ঞতা নেই শাড়ি পরাতে। এদিকে আমারও ক্লান্ত লাগছে, একটু বিছানায় গিয়ে শুতে পারলে ভালো লাগতো, কিন্তু কোথায় কাত হব সেটা ভেবে পাচ্ছি না। চেনা নেই জানা নেই একটা অচেনা পুরুষের পাশে গিয়ে শুয়ে পড়বো, ভীষণ অস্বস্তি হচ্ছে আমার। যদি সে তার সুযোগ নিয়ে নেয়, ওনাকে দিয়ে বিশ্বাস নেই সবকিছু জেনে শুনে বিয়ে করতে পেরেছে, তার পক্ষে সবই সম্ভব। যে কোনো মেয়ের কাছেই হঠাৎ একটা পুরুষের সাথে বেড শেয়ার করা অত্যন্ত অস্বস্তির। তবুও যদি আমাদের বিয়েটা স্বাভাবিকভাবে হতো তাকে মেনে নিতে পারতাম, কোনোভাবে তাকে সহ্য করতে পারছি না আমি। এরই মাঝে আয়াস বিছানা থেকে নেমে লাইট অফ করে বলল, একটা শাড়িও ঠিকভাবে পরতে পারো না, অথচ বিয়ে করার জন্য পাগল হয়ে গেছিলে। তার এই বিরক্তিকর কথা আমার আরো বেশি খারাপ লাগছে। মুখ গম্ভীর করে তার দিকে তাকিয়ে বললাম, আপনাকে কে বলেছে আমি বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছিলাম? তো পাগল হয়েছিলে ছাড়া আর কি, প্রেম করতে কেন তাহলে? মানুষ কেন প্রেম করে? নিশ্চয়ই বিয়ে করার জন্য। পাগল যখন হওনি, তোমার সো কল্ড বয়ফ্রেন্ডকে বিয়ে করার জন্য বাড়িতে ঘরের দরজা লাগিয়ে অনশন করে বসেছিলে কেন? এইটুকু মেয়ে কিনা বিয়ের জন্য পাগল হয়ে গেছিলে। আমার কাছে খুব আশ্চর্য লাগলো ব্যাপারটা। আমার বাড়িতে বিয়ে নিয়ে অশান্তি উনি কিভাবে জানলেন? অভির সাথে বিয়ে নিয়ে তো সত্যি অশান্তি হয়েছিল, সেটা আয়াস কিভাবে জানলো? আয়াসের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছি আমি। আয়াস আমাকে একটা ধমক দিয়ে বলল, একদম চুপচাপ দাঁড়িয়ে থাকো। যেভাবে শাড়ি পরে আছো এমনিতে খাম্বার মতো লম্বা তুমি, 5 ফিট 4 ইঞ্চি, মানে একটা খাম্বা তুমি। তাতে কালো শাড়ি পেঁচিয়েছো, রাতে এভাবে দেখলে পটল তুলে ফেলবো নিশ্চিত ভূত ভেবে। সোজা হয়ে দাঁড়াও, আমি ঠিক করে শাড়ি পরিয়ে দিচ্ছি। বিয়ে করা বউ তুমি আমার, আমি তোমাকে শাড়ি পরালে জাহান্নামে যাবে না বা ইজ্জতও চলে যাবে না। আর হ্যাঁ, আমাকে মেয়ে মানুষ পাগল ভাববে না, যে সুযোগ পেলেই তার ফয়দা উঠাবো। একদিন নিজেই কত বলবে, একটুও কাছে আসো না, আর আগের মতো আদরও করো না কেন? অন্য কোনো মেয়ের সাথে চক্কর চলছে তাই না? কাছে না আসলে, ভালো না বাসলে অভিমানে গাল ফোলাবে ভবিষ্যৎবাণী দিয়ে রাখলাম। তার দিকে তাকিয়ে ভাবছি, মানুষ মনোক্তি এত খারাপ কথা কিভাবে বলতে পারে? নিজের মতো করে বকবক করতে করতে শাড়ি পরাচ্ছেন উনি। আয়াসকে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, কনফিডেন্স থাকা ভালো, তবে ওভার কনফিডেন্স ভালো না। আপনি যা ভাবছেন তা কোনোদিনও হবে না। আমার ভালোবাসা আর আমার স্বপ্ন সবটাই আপনি কেড়ে নিয়েছেন। কোনোদিন ক্ষমা করব না আপনাকে আমি। আমার মনে যতটা ঘৃণা আপনার জন্য, কিভাবে আশা করছেন আমি কখনো এসব বলবো? কনফিডেন্সই মানুষের শক্তি। যার নিজের উপর কনফিডেন্স নেই সে কেমন মানুষ? বাই দ্য ওয়ে, গুড নাইট। বাট তুমি কি সারাদিন জেগে থাকতে চাও নাকি? খেয়াল করলাম শাড়িটা পরানো হয়ে গেছে, খুব যত্ন নিয়েই শাড়িটা পরিয়েছে। আয়েশকে বললাম, আমি ঘুমাবো কোথায়? আশ্চর্য, বিয়ে করা বউ আমার পাশে আমাকে চাইলে টাইট হাক দিয়ে জড়িয়ে ধরে ঘুমাতে পারো, আমি মাইন্ড করব না। কিছু না বলে বিরক্ত হয়ে তার দিকে তাকালাম। আমার পাশে ঘুমোবে না তো কি চিড়িয়াখানায় বানরের সাথে ঘুমোবে? প্রশ্নবোধক চিহ্ন তার কথায়। আপনার পাশে ঘুমোবো? ইম্পসিবল। তোমার কোনো চৌধুরী পরিবারে বিয়ে হয়নি যে বেডরুমে বেডের পাশে সোফা থাকবে আর সে সোফায় তুমি ঘুমাবে। একজন সিম্পল আর্মি অফিসারের সাথে বিয়ে হয়েছে। আমার সাথে সুন্দর সিম্পল একটা জীবন কাটানোর জন্য রেডি হও আর চুপচাপ আমার পাশে ঘুমাও। কথাটা বলেই আয়াস লাইট অফ করে গিয়ে শুয়ে পড়লো। আমিও আয়াসের পাশে গিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়লাম। বিশাল কোলবালিশ মাঝে দিয়ে বর্ডার দিলাম। বেডের এক পাশে কর্নারে এসে শুয়েছিলাম আমি, একটু হলেই পড়ে যাব। অন্যদিকে ঘুরে কাঁদছি আমি, ভীষণ কান্না পাচ্ছে আমার। কোনোভাবে নিজের কান্না আটকাতে পারছি না। অভিকে কি বলবো আমি? অভি যদি সুইসাইড করে, আমি কি এখন চাইলেই সবকিছু ছেড়ে চলে যেতে পারবো? কি করব আমি এখন? আমি এখন পালিয়ে গেলে সবাই বাবা মাকে ছিছি করবে। বাবা মানুষের মাঝে মুখ দেখাতে পারবে না। সেকেন্ডে সেকেন্ডে ভীষণ যন্ত্রণায় জ্বলে উঠছে বুক, পুড়ে যাচ্ছে মন। গভীর রাতে আমার বুক ফাটা আর্তনাদ শোনার জন্য কেউ জেগেছিল না। কয়েক ঘন্টার ব্যবধানে নিজের জীবন থেকে প্রিয় মানুষটা হারিয়ে গেল। মেনে নিতে ভীষণ কষ্ট হচ্ছে। নিজেকে শেষ করে দিতে মন চাইছে। প্রিয় মানুষ হারানোর যন্ত্রণা এতটা ভয়াবহ হতে পারে আগে আমি বুঝিনি। নিজেকে শেষ করে দিলেও বাবার সম্মান নষ্ট হবে। কেন ভাবছি বাবার কথা আমি? বাবা তো একটাবারও আমার মনের কষ্টের কথা ভাবলো না।
মস্তিষ্কে সেকেন্ডে সেকেন্ডে অভির কথা নাড়া দিচ্ছে, ওর হাসি মস্তিষ্কে বিচরণ করছে। কাউকে ভালোবাসলে কি সহজে ভোলা যায়? এমন সময় আয়াস আমার মুখের সামনে একটা টিস্যু হাত দিয়ে এগিয়ে ধরে বলল, বালিকা, তোমার কান্না শেষ হলে চোখের পানি মুছে নাও। বেহুদা কাঁদছ, 2 দিন পর আবার কাঁদবে কেন? আমি ছাড়া অন্য কারোর জন্য কেঁদেছিলে। আয়াসের কথার কোনো পাত্তা না দিয়ে অভির কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। আয়াসের কাজই অ্যাডভান্স কথা বলা। খুব ভোরে কোকিলের ডাকে ঘুম ভাঙলো আমার। চারদিকে কোকিলের মিষ্টি ডাক ভীষণ সুন্দর লাগছে। হালকা শীতে কোলবালিশ জড়িয়ে ধরে বেশ আরামে ঘুমোচ্ছি। হঠাৎ খেয়াল হলো কারো তপ্ত নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছে। অচেনা এক শরীরের গন্ধ, অচেনা পারফিউম, হাতের মধ্যে ছোট ছোট চুল বাঁধছে। হঠাৎ মস্তিষ্ক নাড়া দিয়ে উঠল। আমার তো বিয়ে হয়ে গেছে কাল রাতে। আয়াসের পাশে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে চোখ মেলে তাকিয়ে দেখি আয়াসের বুকে মাথা গুজে আছি আমি। কোলবালিশ ভেবে আয়াসকে জড়িয়ে ধরে রেখেছি। আয়াসও তার হাতের শক্ত বাঁধনে আমাকে জড়িয়ে ধরে রেখেছে। কি হয়েছিল কাল রাতে? আমরা এভাবে ঘুমিয়ে আছি কেন? অন্য কিছু হয়নি তো আবার? দুশ্চিন্তায় পাগল হয়ে যাচ্ছি আমি। হঠাৎ বুক আটকে উঠল অজানা ব্যথায়। চিনচিন ব্যথায় কেঁপে উঠলাম আমি। সাথে সাথে আয়াসের শক্ত বাঁধন থেকে মুক্তি পাওয়ার জন্য আড়মোড়া দিচ্ছি। তখনই আয়াস ঘুম ঘুম কণ্ঠে বলল, শুভ সকাল ডিয়ার মিসেস। আমি চোখ বড় বড় করে তাকিয়ে এক ঝাড়ি মেরে বিছানা থেকে উঠে আয়াসকে বললাম, আমি আপনার কাছে কিভাবে গেলাম? কোলবালিশ নেই কেন? নিশ্চয়ই আপনি বালিশ সরিয়ে দিয়েছিলেন। আয়াস একটা হাই তুলে বলল, খুব তো আমাকে ঘৃণা করো, আমার কাছে আসবে না, কত বাহানা। কাল রাতে তো আমাকে আদামরা বানিয়ে ফেলেছিলে। এত জোরে কেউ জড়িয়ে ধরে? আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। আমার ঘুমের ফায়দা নেওয়ার চেষ্টা করছিলে তুমি। তাছাড়া সবকিছুতে আমার দোষ দেওয়ার চেষ্টা কেন করো? কে কাকে জড়িয়ে ধরে শুয়েছিল শুনি? বাজে কথা একটুও বলবেন না। আমি কোলবালিশ ছাড়া ঘুমাতে পারি না। আপনাকে কোলবালিশ ভেবেছিলাম আমি, ব্যাস, এছাড়া আর কিচ্ছু না। কিছুটা অস্বস্তি আর কিছুটা লজ্জা মিশে একাকার হয়ে বাজে এক অনুভূতি সৃষ্টি করলো। ফ্রেশ হয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে দেখি শ্রুতি চিপস খেয়ে বেড়াচ্ছে। শ্রুতিকে ডেকে বললাম, কাল রাতে আমার রুম থেকে বেরিয়ে গিয়েছিলি কেন? দুলাভাই আমাকে বলল তোমার আপাই তোমাকে আরোহীর পাশে ঘুমাতে বলেছে, তাই তো চলে গেলাম। তাছাড়া আমি এমনিতেই চলে যেতাম। আমি কি আর বুঝি না বাসর রাতে অন্য কোনো নবদম্পতির মাঝে থাকতে নেই? তুই এত পেকেছিস কেন রে শ্রুতি? মানুষটা তো আচ্ছা খারাপ। শ্রুতিকে ইচ্ছে করে ঘর থেকে তাড়িয়েছে, তার মানে বালিশও উনি সরিয়েছেন। আয়াসের মা আমাকে দেখেই বলল, মা মুগ্ধতা, এদিকে আসো। আয়াসের মায়ের সাথে ওনার রুমে গেলাম। আয়াসের মা আলমারি থেকে 2টা বালা বের করে আমার হাতে পরিয়ে দিয়ে বললেন, আমার বৌমার জন্য আমি নিজে টাকা জমিয়ে বানিয়েছি মা। অনেক ভালোবাসা দিয়ে বানানো এই চুড়ি। আজ 100, কাল 500, এভাবে অনেক দিন টাকা জমিয়ে এই চুড়ি বানিয়েছি। আমার তো মেয়ে নেই মা, তুমি আমার মেয়ে। বালা দুটো হাতে পরে দেখলাম সত্যি খুব সুন্দর লাগছে হাতে। আয়াসের মাকে বললাম, অনেক সুন্দর লাগছে মা বালা দুটো। আয়াসের মায়ের মুখ ভরা মমতা, তার কথা বলার ধরনে বুঝতে পারলাম আমাকে সে একদম নিজের মেয়ের মতো করেই ভালোবাসছেন। আয়াসের মায়ের ভালোবাসা ঘেরা এই সংসার, প্রতিটা কোনায় কোনায় পরিপাটিভাবে সাজানো। আয়াসের মায়ের রুম থেকে বেরিয়ে অভির কথা ভাবছি। অভি মেসেজের উত্তর দিয়েছে কিনা ভেবে অস্থির লাগছে। নিশ্চয়ই কল দিয়ে দিয়ে পাগল করে ফেলছে। নিশ্চয়ই অনেক মেসেজ দিয়েছে। কি করব আমি? কারো সামনেই তো ফোন বের করতে পারছি না। বিয়ের পরের দিন সারাদিন বাড়িতে মানুষ আসছে বউ দেখতে, একটা বারও ফোন দেখার সুযোগ পেলাম না। সারাদিন বউ দেখা দেখি চক্করে কেটে গেল। রাতের বেলা আরোহীকে ফাঁকা পেয়ে হাত চেপে ধরে আয়াসের ঘরে নিয়ে দরজা লাগিয়ে দিলাম। আরোহী অপরাধীর মতো তাকিয়ে আছে আমার দিকে। আরোহীকে বললাম, কেন করলি এসব? কোন জন্মের প্রতিশোধ নেওয়ার ছিল? এসব কি বলছিস মুগ্ধ? আমি কিনা তোর থেকে প্রতিশোধ নেব? কেন প্ল্যান করে আয়াসের সাথে আমার বিয়েটা দিয়ে দিলি? কেন অভির থেকে আমাকে আলাদা করলি? তুই জানতি না অভি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ? অভিকে ছাড়া আমি মরে যাব আরোহী। আয়াস তো তোকে ছাড়া মরে যাবে মুগ্ধ। আরোহীর মিথ্যা কথা শুনে ভেতরের কষ্ট আরো বেড়ে গেল। আয়াসের উদ্দেশ্য আমাকে তার প্রেমের ফাঁদে ফেলার, আমি সেটা নিজ কানে শুনেছি। হু ইজ আয়াস আরোহী? আমি কি আয়াসকে চিনি? অভি আর আমি দুজন দুজনকে চিনি। হু ইজ আয়াস এই কথাটা এখন আর বলা মানায় না মুগ্ধ। ও তো স্বামী। আরোহী, এই বিয়ে আমার ইচ্ছায় হয়নি, তুই সেটা খুব ভালো করেই জানিস। তুই এখন এসব বলছিস? এই বিয়ের পেছনে অন্য রহস্য আছে। বল আমাকে, তুই সবটা জানিস। মুগ্ধ, যা হয়েছে সবই পরিস্থিতি চাপে। এখানে কারো কোনো দোষ নেই। আমি এখন কিছুই বলতে চাই না, সময় হলে নিজেই সেটা বুঝবি। তোর কোনো রহস্য জানার ইন্টারেস্ট আমার নেই আরোহী। তোকে হেল্প করতে গিয়ে আমি ফেসে গেছি, এখন তুই আমাকে হেল্প করবি। অভির সাথে আমি পালিয়ে যাব আর তুই হেল্প করবি। তোর আর আয়াসের এসব ঝামেলার মধ্যে আমি আর নেই। আয়াস তাহলে কাউকে ছাড়বে না মুগ্ধ, না তুই, না অভি, আর না তোর ফ্যামিলি। অনেক ঝামেলা হবে মুগ্ধ। কিসের ঝামেলা? তোর সাথে না আয়াসের বিয়ে হওয়ার কথা ছিল? তুই পালিয়েছিস বলে আয়াস আমাকে বিয়ে করেছে। এখন তুই ফিরে এসেছিস বিয়ে কর আয়াসকে। আয়াস তো আমাকে ভালোবাসে না মুগ্ধ, আয়াস তোকে ভালোবাসে। মনে আছে মুগ্ধ, গত বছর বসন্ত উৎসবে তুই আর আমি ঘুরতে গিয়েছিলাম, সেখান থেকে আয়াস তোকে দেখেছিল। আর আয়াসের জীবনে বসন্ত হয়ে রং ছড়িয়েছিলি তুই। আয়াস প্রথম দেখাতে তোকে ভালোবেসে ফেলেছিল। ভালোবাসা বোধ হয় এমনই হয় মুগ্ধ, এক পলকেই হয়ে যায়। আয়াসেরও তাই হয়েছে।
আয়াসের বিয়ে আমার সাথে ঠিক হলেও আয়াস পাগল ছিল তোর জন্য, ভীষণ পাগল ছিল। আমি শুধু এটুকু তোকে বলবো মুগ্ধ, আয়াস তোকে ভালোবেসে বিয়ে করেছে। তবে আর একটা কথা, বসন্ত উৎসবে আয়াস কিন্তু তোকেই দেখতে গিয়েছিল। জীবনের কিছু ঘটনা গোপনীয় থাকাটাই ভালো মুগ্ধ, কিছু সত্য জানতে নেই, জানলে কষ্ট বাড়ে। বাহ আরোহী বাহ, তাহলে তোর পালানোটা কি নাটক ছিল? আর তুই নিজেই তো আয়াসকে ভালোবাসিস, যাকে ভালোবাসিস তার সাথে বিয়ে ঠিক হবার পরও বিয়ের আসর ছেড়ে পালানোর মানে কি? এসব কি ছিল আরোহী? এই মুহূর্তে আমি আর কিছুই বলতে চাইছি না মুগ্ধ, অনেক কিছু জানার মতো সঠিক সময় এখনো আসেনি। জাস্ট এতটুকু জেনে রাখ, আয়াস কোনো কিছু রিভেন্স নিতে নয়, তোকে ভালোবেসে বিয়ে করেছে। আরোহী আবারও মিথ্যে বলায় ভীষণ অবাক হলাম আমি। কি হাইড করতে চাচ্ছে আরোহী? তুই আমার জীবনের এত বড় ক্ষতিটা না করলেও পারতি আরোহী। নিজে বাঁচতে আমাকে ফাঁসিয়ে দিলি। তোর সাথে আমার আর কোনো রিলেশন নেই আজ থেকে আমি ভুলে যাব তুই আমার সবচেয়ে কাছের মানুষ ছিলি। আয়াসের থেকে বেশি ঘৃণা তোর প্রতি হচ্ছে আমার। আরে তোর মতো কাজিন থাকলে পৃথিবীর মানুষ কাজিনদের বিশ্বাস করবে না আর কখনো। রুমে এসে দেখি আয়াস ফোনে কথা বলছে, লাউড স্পিকারে দেওয়া ফোনটা। ফোনের ওপাশ থেকে শোনা যাচ্ছে, স্যার প্লিজ কিছু একটা করুন। পুলিশের কাছে কতবার বলেছি, এখনো কিছুই করতে পারলো না। আমার ছেলেটা দিন দিন নেশা করে আরো খারাপ হয়ে যাচ্ছে। কার কাছ থেকে মাদক নিচ্ছে আমরা বুঝতে পারছি না। আমাদের একটা মাত্র ছেলে স্যার। আমি ডিবি পুলিশকে কনফার্ম করেছি পুরো এলাকা খোঁজ নিতে। চিন্তা করবেন না, অপরাধী ঠিকই ধরা পড়বে। আয়েশের ফোন কলের ব্যাপারে আর কিছুই বললাম না আমি। পরের দিন রওনা হলাম যশোর ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে। পরিবারের সবার থেকে বিদায় নিয়ে রওনা হলাম। ছোট প্রাইভেট কারে আয়েশের সাথে যশোরের উদ্দেশ্যে পাড়ি জমালাম। কাল কোথায় ছিলাম, আজ কোথায় চলে যাচ্ছি। জীবন নাটকের মতোই হয়ে যায় মাঝে মাঝে। সারা রাস্তা গাড়ির কাজ সরিয়ে খেয়াল করছিলাম কোথাও অভিকে দেখা যায় কিনা, কিন্তু অভিকে কোথাও দেখতে পেলাম না। নিয়তির এক নিষ্ঠুর খেলায় কি হেরে যাবে ভালোবাসা? গাড়ির কাজ আয়াস উঠিয়ে দিল। আসার সময় রাস্তায় প্রচন্ড জ্যাম বেঁধেছে। গাড়ি প্রায় 1 ঘন্টা জ্যামে আটকে আছে। আয়াস বাইরে থেকে একটা হাত পাখা কিনে আমাকে বাতাস দিয়ে যাচ্ছে। পুরো 1 ঘন্টা আয়াস আমাকে বাতাস দিয়েছে, অথচ নিজে ঘেমে ভিজে গেছে। আয়াসের এই ব্যবহারটা দেখে ভীষণ অবাক হলাম আমি। নিজে কষ্ট পাচ্ছে অথচ আমাকে কষ্ট পেতে দিচ্ছে না। গাড়িতে বসে বসে ভাবছি, এই কি সেই ছেলে যার সাথে বিয়ের কথা হয়েছিল? হঠাৎ একদিন কলেজ থেকে এসে শুনি আমার বিয়ের কথাবার্তা হচ্ছে। সেদিন আম্মুকে বলেছিলাম আমার বিয়ে নিয়ে ভেবো না আম্মু প্লিজ, আমি অন্য একজনকে ভালোবাসি। আম্মু আমার গালে থাপ্পড় মেরে বলেছিল, তোমার বাবা যেখানে বিয়ে দেবে সেখানে তোমার বিয়ে হবে। আম্মুর সাথে অনেক রাগারাগির পর বাবা খালামণি আর খালুকে খবর দিয়েছিল। খালামণি আর খালু আমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল। সেদিন অভির জন্য কেঁদে কেটে সুইসাইড করতে গিয়েছিলাম। তারপর খালামণি আমাকে বলেছিল, ছেলেটাকে নিয়ে এসো, আমরা কথা বলি। ভীষণ খুশি হয়ে অভিকে আমার বাসায় ডেকেছিলাম। কয়েকদিন পর পরিবেশটা নিরিবিলি ছিল। অভি যখন বাড়িতে বিয়ের কথা বলল, তখনই খালু বলল, মুগ্ধতা, ছেলেটাকে তুমি পছন্দ করো ঠিক আছে, আমাদের কোনো আপত্তি ছিল না, তবে আমরা জেনে বুঝে একটা খারাপ ছেলের সাথে তো তোমার বিয়ে দিতে পারি না। ছেলেটা বেকার হলেও বিয়ে দিতাম, কিন্তু চরিত্র তো ভালো না। এই ছেলের চরিত্র ভালো নয় মুগ্ধ। খালামণি, আম্মু, বাবা সবাই আমাকে বুঝিয়েছিল ছেলেটা ভালো নয়। অভিকে কারোর পছন্দ ছিল না, তারা আমাকে বারবার বোঝাচ্ছিল। আমরা যেখানে বিয়ে ঠিক করেছি ছেলেটা অনেক ভালো, তোমাকে ভালো রাখবে। বাড়িতে সেদিন ক্লিয়ার ভাবে বলে দিয়েছিলাম, অভিকে তোমাদের পছন্দ নয় বলে ওর নামে মিথ্যা অপবাদ দিচ্ছ। অভি ভালো হোক আর খারাপ, আমার অভিকেই লাগবে। বাড়ির মানুষ যখন আমার বিরুদ্ধে চলে গেল, কলেজ যাওয়া অফ করে দিয়েছিল আমার। অনেক অশান্তির পরে বাবা বলেছিল আমার এসএসসি পরীক্ষার পরে অভির সাথে বিয়ে দেবে, কিন্তু এসএসসি দেওয়ার পর বাবা বলল, মুগ্ধতা, অভির রক্ত খুনির রক্ত, ওর বাবা একজন খুনি ছিল। ওই ফ্যামিলিতে তোমার বিয়ে কিছুতেই হবে না। অভির সাথে বিয়েতে কেউ রাজি ছিল না। সিদ্ধান্ত নিলাম পালিয়ে যাব। 7 দিন পরে পালিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তার আগে জীবনটা কোথায় গিয়ে দাঁড়ালো। পালিয়ে যাওয়ার কথা শুধু আরোহী জানতো।